সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা জানেন প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধের এই ডামাডোলে ইতিমধ্যে আমাদের বিখ্যাত মুফতি ইব্রাহিম ফতোয়া দিয়ে দিয়েছেন। উনি প্যালেস্টাইনের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছেন। জোকস এ পার্ট, মূল কথায় আসি। এটা হচ্ছে জাস্ট টুইস্ট দিয়ে শুরু করছি। সবাইকে শুভ সন্ধ্যা, এবং আমি বিশ্বাস করি যে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এবং আমরা যৌথভাবে আমাদের এটা আশা করা উচিত, এটা প্রার্থনা করা উচিত যে প্যালেস্টাইনের মানুষরা শান্তিতে থাকুক, ইসরায়েলের মানুষরাও শান্তিতে থাকুক, সারা পৃথিবীর সব মানুষ শান্তিতে থাকুক। কারণ আমরা একটা গ্রুপের পক্ষে নিতে গিয়ে আরেকটা গ্রুপের জন্য ধ্বংস কামনা করতে পারি না। আসলে আমরা গত হাজার বছরের জ্ঞান সাধনার ফসল হিসেবে মানবজাতি আজকে আমরা এখানে এসে পৌঁছেছি ধ্বংস চাওয়ার জন্য নয়, যুদ্ধ চাওয়ার জন্য নয়, যদিও বা আমরা বারবার যুদ্ধে জড়িয়ে পড়ছি। প্রশ্ন হচ্ছে যুদ্ধ সমাধান কেনা। এটা ইতিমধ্যে বারবার প্রমাণিত হয়েছে যে যুদ্ধ কোনোদিন সমাধান ছিল না, সমাধান হতে পারে না। যেমন হিটলার বলেছিলেন এবং করেও দেখিয়েছিলেন, চেষ্টা করেছিলেন যে যুদ্ধের মাধ্যমে তিনি সমাধান করবেন। সমাধানটা কি ছিল? সিম্পল, উনি জিউসদেরকে পৃথিবী থেকে ধ্বংস করবেন। উনি ধ্বংস করেননি, করতে পারেননি। তার মানে কি? তার মানে হচ্ছে পৃথিবীতে কোনো জাতিকে ধ্বংস করা যায় না, ধ্বংস করার দরকারও নেই, ধ্বংস করা উচিতও না। একই সাথে জার্মান শ্রেষ্ঠত্ব তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন গায়ের জোরে, এবং পৃথিবীতে কোনো জাতি শ্রেষ্ঠ, কোনো জাতি নিচু এটা হতে পারে না, এটা হয় না। তাহলে তো স্ক্যান্ডিনেভিয়ান যারা জলদস্যু ছিল তারাই এখন পৃথিবীতে সবচেয়ে সুখী দেশের তালিকায় সেসব দেশ রয়েছে, যেমন আপনার সুইডেন, যেমন নরওয়ে। হ্যাঁ, তারা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান জলদস্যুদের বংশধর, কিন্তু পৃথিবীতে সুখী দেশের তালিকায় প্রথম সারিতে তাদের স্থান। জিএনএইচ, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস যে সূচকটা রয়েছে সেখানে তারা ভালো অবস্থানে রয়েছে। তার মানে কোনো জাতি খারাপও না, কোনো জাতি ভালোও না। ঠিক আছে? সো মূল কথায় ফিরে আসি যে যুদ্ধ সমাধান নয়, যুদ্ধ কোনোদিন সমাধান ছিল না, কোনোদিন সমাধান হবে না, কোনোদিন সমাধান হতে পারে না। সো আরব ইসরায়েল যুদ্ধ দুটো হয়েছে। আমাদের আরবের বোকা বালকেরা চেষ্টা করেছিল এবং তারা বিশ্বাস করেছিল যে ইসরায়েলকে তারা ধ্বংস করে দেবে। এটা হয় না। আসলে একটা রাষ্ট্রকে না ধ্বংস করা যায় না। আসলে এটা সম্পূর্ণ একটা ভুয়া একটা কথা। একটা রাষ্ট্রকে আসলে ধ্বংস করা যায় না, কারণ একটা রাষ্ট্র গঠন হয় অনেক কিছুর বিনিময়ে। ঠিক আছে? ইভেন সে রাষ্ট্র যতই দুর্বল হোক না কেন, সে রাষ্ট্রটিকে ধ্বংস করা যায় না। এটা খুবই, আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের অন্তত একটা পৃষ্ঠাও পড়েছি তাদের এটা বোঝা উচিত যে একটা রাষ্ট্রকে ধ্বংস করা যায় না। যদিও বা আরব বালকদের প্রগলভতা হচ্ছে যে তারা ইসরায়েলকে ধ্বংস করবে। আরব ইসরায়েলের দুটো যুদ্ধ হলো, তো তারা কি ধ্বংস করতে পেরেছে? পারেনি তো। বরঞ্চ ইসরায়েল তারা ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। আমরা স্ট্যাম একটা টার্ম আছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। স্ট্যামে যারা নেতৃত্ব দেয় পৃথিবীতে তারা নেতৃত্ব দেয়, এবং স্ট্যাম সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে পৃথিবীতে যে তিনটা দেশ বা চারটা দেশ যদি আমরা হিসেব করি, সেখানে ইসরায়েল একটি দেশ। এখন আমি বলি, পৃথিবীর চালিকা শক্তি যদি স্ট্যাম হয়, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স হয়, এবং সেখানে যদি নেতৃস্থানে ইসরায়েল থাকে, তার মানে ইসরায়েল অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। আমি এখানে এটা প্রমাণ করতে আসিনি যে ইসরায়েল শক্তিশালী অবস্থানে আছে, প্যালেস্টাইন দুর্বল অবস্থানে আছে। আমি এটা বলতে চাচ্ছি যে পৃথিবীতে কোনো রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলাটা
সম্ভব না, এবং মুছে ফেলার চিন্তা করাটা একটা বালক সুলভ প্রগলভতা ছাড়া আর কিছু না। এটা হচ্ছে ক্লাস 9-10 কিংবা 10ম বা 9ম গ্রেডে ছেলেমেয়েরা একটু একটু করে আপনার পিউবার্টি পায়, কালে তারা বলে যে ওকে মেরে ফেলবো, ওকে আমি ধ্বংস করে দেব। সো ওটা আসলে কিশোর সুলভ বালখিল্যতা ছাড়া আর কিছু না। প্রশ্ন ঘুরে ফিরে একটাই, যে যুদ্ধ সমাধান কিনা? হ্যাঁ, যুদ্ধ সমাধান নয়, যুদ্ধ সমাধান ছিল না, যুদ্ধ সমাধান হবে না, যুদ্ধ সমাধান হতে পারে না। এবং এটা যারা বিশ্বাস করে যে যুদ্ধই সমাধান, তারা ভুল। এটা অতীতেও প্রমাণিত হয়েছে, এখনও প্রমাণ হচ্ছে, ভবিষ্যতেও প্রমাণিত হবে। তাহলে ফিলিস্তিনের ভবিষ্যৎ কি? সিম্পল উত্তর, ফিলিস্তিনের জনগণকে, ফিলিস্তিনের নেতৃত্বকে এটা বুঝতে হবে যে তারা আসলে প্যালেস্টাইন নামক রাষ্ট্রটাকে বিশ্বাস করে কিনা। আমি প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু নিয়ে যতটুক পড়াশোনা করেছি, খুব বেশি যে কম পড়েছি তা না, পড়েছি মোটামুটি, আমার মনে হয়েছে যে প্যালেস্টাইনের যারা নেতৃবৃন্দ, তারা না রাষ্ট্র গঠন কি, রাষ্ট্র বলতে কি বোঝায়, একটি রাষ্ট্র গঠন কিভাবে করতে হয়, রাষ্ট্রের উপাদান কি, রাষ্ট্র গঠনের ধারাগুলো কি, পদ্ধতি কি, রাষ্ট্র গঠনের উপাদানগুলো কি, সেটা না আসলে তারা বোঝে না। তারা এটা কোনো দিনই বুঝতে চেষ্টা করেনি। যদি তারা সত্যিকার অর্থে স্টেটহুড, রাষ্ট্র গঠন, রাষ্ট্রিকতা বুঝত, তাহলে তারা মসজিদ আল আকসা বা বাইতুল মাকদাস কেন্দ্রিক একটা রাষ্ট্র চাইতেন না। কারণ রাষ্ট্র গঠন আর ধর্মীয় স্থানের পবিত্রতা সংরক্ষণ আলাদা জিনিস। যেমন ধরা যাক, ফর এক্সাম্পল, ক একটি ধর্ম, আমরা একটা ধর্ম নিলাম, ধর্মের নাম হচ্ছে ক। ওই ধর্মের অনুসারীরা বলল যে আমরা একটা রাষ্ট্র গঠন করব, এবং সেই রাষ্ট্রটার উদ্দেশ্যই হবে ক ধর্মের যে মন্দির, সে মন্দিরটি রক্ষা করা। তাহলে তারা অনেকগুলো প্রবলেমে পড়বে। তারা সবচেয়ে বড় প্রবলেমে পড়বে তাহলে ওই রাষ্ট্রে, ক নামক রাষ্ট্রটিতে খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ ধর্মের যারা অনুসারী, তাদের কি হবে? কারণ রাষ্ট্রটা তো গঠিত হয়েছে ক মন্দিরকে রক্ষা করার জন্য, ক মন্দিরকে কেন্দ্র করে। রাষ্ট্র হচ্ছে একটা মহাসাগরের মতো, যেখানে সব ধরনের মাছের বসবাস থাকবে। হ্যাঁ, তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি? ইন টার্মস অফ ধর্মস্থান, যদি প্রসঙ্গ যখন ধর্ম বা ধর্ম মন্দির বা ধর্মস্থান হবে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল ধর্মস্থানের পবিত্রতা নিশ্চিত করা। সেই রাষ্ট্রে ক ধর্ম, খ ধর্ম, গ ধর্ম, ঘ ধর্ম, ঙ ধর্ম, সব ধর্মের পবিত্র স্থানকে রাষ্ট্র নিরাপত্তা দেবে। শুধুমাত্র ক ধর্মের পবিত্র স্থানকে নয়। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি, প্যালেস্টাইন রাষ্ট্র হুক, কিন্তু সেটি যেন মসজিদ আল আকসা কেন্দ্রিক নয়। তবে এটা ঠিক, সেই প্যালেস্টাইন নামক রাষ্ট্রীয় সীমানার মধ্যে যদি মসজিদ আল আকসা অবস্থিত হয়, তাহলে সেই প্যালেস্টাইন রাষ্ট্র যেমনিভাবে মসজিদ আল আকসার পবিত্রতা নিশ্চিত করবে, তেমনিভাবে দ্য চার্চ অফ নেটিভিটির পবিত্রতাও নিশ্চিত করবে, তেমনিভাবে অন্যান্য মন্দির, প্যাগোডা, ক্যাং থাকলে সেগুলোর পবিত্রতাও নিশ্চিত করবে। তৃতীয়ত হচ্ছে, প্যালেস্টাইনের নেতৃবৃন্দ যে রাষ্ট্র গঠন বোঝে না, সেটার আরেকটা প্রমাণ হচ্ছে ছোট্ট একটা প্যালেস্টাইন রাষ্ট্র,
আপনি দেখেন সেখানে দুটো অংশ, দুটো সরকার রয়েছে। একটা অংশে রয়েছে হামাস, গাজা নিয়ন্ত্রণ করছে, আর একটা অংশে রয়েছে ফাতাহ মুভমেন্ট। ইন্টারেস্টিংলি দুটো সরকারের একটাও কিন্তু জনগণ কর্তৃক নির্বাচিত নয়। তার মানে আমরা যারা এই মুহূর্তে প্যালেস্টাইনকে সমর্থন করব, আমরা সবাই সামরিক সরকার কিংবা অনির্বাচিত সরকার কর্তৃক চালিত একটি রাষ্ট্রকে সমর্থন করছি, যেটা কোনোভাবেই আন্তর্জাতিক আইনের সমর্থন নয়। তাহলে আমরা কেমনে বিশ্বাস করব যে প্যালেস্টাইনের বর্তমান সরকার সমূহ বা দুটি সরকার জনগণকে প্রতিনিধিত্ব করছে, যেখানে তারা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়? তাহলে প্যালেস্টাইনের নেতৃত্ব তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং তারা রাষ্ট্র গঠনটা বুঝে না। কারণ রাষ্ট্র গঠন যখন আপনি বুঝতে চাইবেন, অবশ্যই আপনাকে গণতান্ত্রিক নির্বাচনকে গ্রহণ করতে হবে। এমনকি কট্টরপন্থী ইরান রাষ্ট্রতেও কিন্তু গণতান্ত্রিক নির্বাচন হয়। আমি রাষ্ট্র গঠন চাচ্ছি, কিন্তু আমি গণতন্ত্র চাচ্ছি না, আমি ভোটে যেতে চাচ্ছি না, আমি নির্বাচনকে সমর্থন করি না। এটা কেমন রাষ্ট্র চাওয়া হলো? এটা কি খারাপ উদ্দেশ্য প্রণোদিত কিছু নয়? অবশ্যই। আমরা প্যালেস্টাইনের অধিকারকে সমর্থন করি, যেমনিভাবে আমরা ইসরায়েলের অধিকারকে সমর্থন করি, যেমনিভাবে আমরা ভানুয়াতুর অধিকারকে সংরক্ষণ করি, যেমনিভাবে আমরা লাটভিয়ার অধিকারকে সমর্থন করি, যেমনিভাবে আমরা ভারতের অধিকারকে সমর্থন করি। আমরা পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের স্ব অধিকারকে সমর্থন করি। কিন্তু প্যালেস্টাইনের সরকারসমূহ তারা কি আসলে আদৌ রাষ্ট্র গঠন বলতে কিছু বোঝে? তারা বোঝে না। সেজন্য সংক্ষেপে, ফিলিস্তিনের ভবিষ্যৎ অতীতেও অন্ধকার ছিল, এখনো অন্ধকার আছে। আমরা অবশ্যই প্রার্থনা করছি ফিলিস্তিনের জন্য, ইসরায়েলের জন্য, ইউক্রেনের জন্য, রাশিয়ার জন্য, সমস্ত রাষ্ট্রের জন্য, যাতে তারা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে সমর্থন করে। পৃথিবীতে কোনোদিনই যুদ্ধ সমাধান ছিল না, যুদ্ধ সমাধান হবে না, যুদ্ধ সমাধান নয়। এটা আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, সমৃদ্ধিতে থাকবেন। জগতের সকল প্রাণ সুখী হোক, সবার উপর শান্তি বর্ষিত হোক। শুভরাত্রি।